প্রিয় দর্শক, কর্মের সাজা সকল মনুষ্যকে ভোগ করতে হয়। ইহলোকের কর্ম দ্বারা মনুষ্য সুফল ও কুফল ভোগ করে থাকেন। আজকে এক দিব্য মহাত্মার থেকে শুনব মনুষ্য কর্মের সাজা কিরূপে ভোগ করেন। প্রাচীনকালে একটি নগরে এক দিব্য মহাত্মার আশ্রম ছিল। সেই দিব্য মহাত্মা আশ্রমের একটি বৃক্ষের নিচে বসে তার শিষ্যদের জ্ঞান কথা শোনাতেন এবং সাধারণ মানুষরা সেই মহাত্মার নিকট এসে তাদের সমস্যার সমাধান করতেন। সেই বৃক্ষে একটি কাঠবিড়ালি থাকত। কাঠবিড়ালিটি পরলক্ষিত করত প্রত্যহ সাধারণ মানুষ তার কোনো না কোনো সমস্যা নিয়ে আসছেন ও গুরুদেব তাদের মার্গদর্শন করাতেন। কাঠবিড়ালিটি গুরুদেবের জ্ঞান কথা খুব মনোযোগ সহকারে শুনতেন। একদিন কাঠবিড়ালির কৌতূহল হয়, জীবজগতে এত প্রাণী, পশু পক্ষীরা কোনো সমস্যার সম্মুখীন হয় না, তাদের কোনো গুরুর উপদেশের প্রয়োজন হয় না, কেবলমাত্র মনুষ্যরাই বিভিন্ন সমস্যার জালে আটকে যায় ও সমস্যা নিয়ে গুরুদেবের নিকট আসেন। কেন এমনটা হয়? কাঠবিড়ালিটি একদিন তার কৌতূহল নিবারণের জন্য গুরুদেবকে জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, মনুষ্যরাই কেবল সমস্যার সম্মুখীন হন কেন? গুরুদেব কাঠবিড়ালিটিকে বোঝালেন, মনুষ্য জীবনে লোভ, লালসা, খ্যাতি, অর্থ, ধন, ষড়যন্ত্র, হিংসে, রাজনীতি ও কূটনীতি নামক বিষয়গুলির বশবর্তী হন। এর ফলে মনুষ্য যে কর্ম করেন সেই কর্মের ফলস্বরূপ মনুষ্য বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হন ও কর্মের সাজা স্বরূপ তার ফল ভোগ করেন। যে মানুষ ভালো কর্ম করেন সে ভালো ফল পান ও যে মানুষ খারাপ কর্ম করেন তার অনুরূপ ফল ভোগ করেন। কাঠবিড়ালি আবারও প্রশ্ন করেন, হে গুরুদেব, মনুষ্য তার কর্মের সাজা কিরূপে তাহলে ভোগ করেন? গুরুদেব বললেন, তোমাকে একটি কাহিনীর দ্বারা বিষয়টি বর্ণনা করছি, তুমি মনোযোগ দিয়ে শোনো। প্রিয় দর্শক, তারপর গুরুদেব কাহিনী বর্ণনা করতে শুরু করলেন। একটি রাজ্যে কমলকৃষ্ণ রায় নামে এক প্রজাদরদী রাজা ছিলেন। তিনি সর্বদা প্রজারা যাতে খুশি থাকেন, সুখী থাকেন, সেই চেষ্টাই সর্বদা করতেন। তিনি শুধু প্রজাদরদীই ছিলেন না, বরং যিনি খুব স্নিগ্ধ প্রকৃতির ছিলেন। তিনি প্রায়শই ছদ্মবেশে প্রজাদের বাড়ির আশেপাশে ঘুরতেন, যাতে তিনি শুনতে পান প্রজারা তার সম্পর্কে কি ভাবেন। সময় কঠিন ছিল, তাই রাজার এই সন্দেহ থাকত যে তার বিরুদ্ধে সিংহাসনচ্যুত করার কোনো ষড়যন্ত্র হচ্ছে না তো। একদিন যখন তিনি এক সাধারণ পরিবারের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন দেখলেন তিন যুবতী বোন তাদের বারান্দায় বসে মনের কথা বলছে। তিনি তা লুকিয়ে শুনতে লাগলেন। সবচেয়ে বড় বোন বলছিল, যদি আমার বিয়ে রাজার প্রধান রাঁধুনির সাথে হতো, আমি একদিনে এত খাবার বানাতাম, এত সুস্বাদু খাবার বানাতাম যে রাজ পরিবারের সকলেই সেই খাবার ছেড়ে উঠতেই পারতেন না। তারপর মেজ বোন বলল, আর যদি রাজার পানীয় প্রস্তুতকারকের সাথে আমার বিয়ে হতো, আমি এমন পানীয় বানাতাম যে এক গ্লাস পান করেই পুরো রাজ দরবার মাতাল হয়ে যেত। এরপর ছোট বোনের পালা ছিল। সে এতক্ষণ চুপচাপ বসেছিল। দুই দিদি তাকে টিটকিরি দিয়ে বলল, তুইও তো বল, কার সাথে বিয়ে করতে চাস? ছোট বোন, যে তিনজনের মধ্যে সবচেয়ে সুন্দরী ছিল, ধীরে ধীরে বলল, আমি তো সরাসরি রাজার সাথেই বিয়ে করতে চাই। আর তেমনটা হলে আমি রাজ পরিবারকে লাল গাল আর সোনালি চুলের দুই পুত্র এবং লাল গাল, সোনালি চুল আর কপালে তারার মতো টিপযুক্ত এক কন্যা দেব। এতে দুই দিদি হেসে উঠল, আরে বাহ, তুই তো কিছুই কম চাসনি। এই সব কথা রাজা শুনছিলেন। পরের দিনই তিনি তিনজনকে রাজ দরবারে ডেকে পাঠালেন। মেয়েরা ভয় পেয়ে গেল, কারণ সেই দিনগুলিতে সবাইকে সন্দেহের চোখে দেখা হতো, কারোর সাথে কিছু হতে পারত। তিনজন ভয়ে কাঁপতে কাঁপতে দরবারে পৌঁছালো। তাদের দেখে রাজা বললেন, ভয় পেও না, শুধু বলো কাল সন্ধ্যায় বারান্দায় বসে তোমরা তিনজনে কি কি কথা বলছিলে। এই শুনে তিন বোনে অপ্রস্তুত হয়ে গেল। মেয়েরা বলল, কিছুই না মহারাজ, আমরা তো কিছুই বলছিলাম না। তোমরা কি নিজেদের বিয়ের কথা বলছিলে না? রাজা মনে করিয়ে দিলেন। তারা কিছুক্ষণ আমতা আমতা করতে লাগলো। অবশেষে বড় বোন মুখ খুলল এবং রাঁধুনির সাথে বিয়ের ইচ্ছা জানালো। রাজা বললেন, ঠিক আছে, তোমার ইচ্ছে পূরণ করা হবে। আর বড় বোনের সেই ইচ্ছে পূরণ করা হলো। মেজ বোনও পানীয় প্রস্তুতকারকের সাথে বিয়ের ইচ্ছা স্বীকার করলো। তারপর তারও ইচ্ছে পূরণ করা হলো। এবার তৃতীয় জনের কাছে রাজা জিজ্ঞাসা করলেন। লজ্জায় লাল হয়ে মেয়েটি কাল সন্ধ্যার কথা স্বীকার করল। যদি তোমার ইচ্ছে পূরণ করা হয়, তুমিও কি তোমার কথা রাখবে? ছোট বোন
মাথা নিচু করে বলল, হ্যাঁ। তখন রাজা বললেন, তাহলে তো তুমিও আমার স্ত্রী হবে। দেখা যাক তোমাদের তিনজনের মধ্যে কে নিজের প্রতিশ্রুতির সবচেয়ে পাকা। অবশেষে তিন বোনের বিয়ে তাদের ইচ্ছে অনুযায়ী হয়ে গেল। কিন্তু ধীরে ধীরে দুই বোনের মনে ছোট বোনের বড় পদের কারণে ঈর্ষার আগুন জ্বলে উঠল। উপরন্তু সেই খবর জেনে যে ছোট বোন গর্ভবতী হয়ে গেছে, তাদের জ্বালা আরও বেড়ে গেল। ইতিমধ্যে রাজাকে শত্রুদের থেকে রাজ্য রক্ষার জন্য যুদ্ধে যেতে হলো। যাওয়ার সময় তিনি তার স্ত্রীকে তার প্রতিশ্রুতি মনে করিয়ে দিয়ে যুদ্ধের জন্য বিদায় নিলেন। গর্ভবতী বোনের দেখাশোনার ভার তার বড় বোনেদের উপর দেওয়া হলো। যখন রাজা যুদ্ধে ব্যস্ত ছিলেন, সেই দিনগুলিতে রানী এক লাল গাল ও সোনালী চুলের পুত্র সন্তানের জন্ম দিলেন। বড় আর সেজ বোনেরা কেমন বোধ করল তখন? তারা শিশুটিকে এক বুড়ি কুটুনির হাতে দেওয়া হলো, যাতে সে তাকে নদীতে ডুবিয়ে মেরে ফেলে। আর ছোট রানীকে বলা হলো তিনি এক মৃত সন্তানের জন্ম দিয়েছেন। কুটুনি বাচ্চাটিকে কম্বলে জড়িয়ে ঝুড়িতে রেখে নদীর ধারে নিয়ে গেল এবং ঝুড়িটি নদীতে ভাসিয়ে দিল। ঝুড়ি জলে ভাসতে লাগলো। শীঘ্রই এক মাঝি সেটি দেখতে পেল এবং ঝুড়ির পিছু ধাওয়া করল নিজের নৌকায়। তাকে এক সুন্দর নবজাত শিশুকে দেখে সে তাকে নিজের বাড়ি নিয়ে গেল এবং পালনের জন্য তার স্ত্রীকে দিল। ওদিকে রাজার কাছে যুদ্ধক্ষেত্রেই খবর পাঠিয়ে দেওয়া হলো যে রানী লাল গাল ও সোনালী চুলের পুত্র সন্তানের জন্ম দেননি, বরং এক মৃত সন্তানের জন্ম দিয়েছেন। এখন তার কি করা যায়? রাজার সঙ্গে সঙ্গে দূত পাঠিয়ে জানালেন, সে যাই হোক বা রানীর জন্য যত্নের কোনো ত্রুটি না ঘটে। যুদ্ধ শেষ হল। রাজা রাজধানীতে ফিরলেন। স্ত্রীর প্রতি তার ভালোবাসা অটুটই রইল, যদিও রানী তার প্রতিশ্রুতি পূরণ করেননি। ভাগ্যের লীলা, রানী আবার গর্ভবতী হলেন। রাজার আশা জাগল, এবার সব শুভ হবে। ওদিকে মাঝির ঘরে রাজকুমার বড় হচ্ছিল। একদিন নৌকা চালক মনোযোগ দিয়ে দেখতে পেল যে শিশুটির চুলের মধ্যে সোনার গোছা রয়েছে। সে তার স্ত্রীকে বলল, এর চুল তো দেখো, এই গোছা তো একেবারে সোনার মতো লাগছে। স্ত্রী মনোযোগ দিয়ে তা দেখতে লাগলো। সোনার মতো নয়, এটা তো সত্যিই সোনা। তার চুলের এই সোনার গোছা কেটে সোনারের কাছে নিয়ে গেল। সোনার সেই গোছা কাঁটায় ওজন করে একটি সোনার মুদ্রা তাতে দিয়ে চুলগুলি রেখে দিল। এখন প্রতি 2-4 দিন অন্তর জেলে ও তার স্ত্রী শিশুটির চুলের সেই সোনালি গোছা কাটত আর সোনারের কাছে গিয়ে বিক্রি করত। ধীরে ধীরে তারা ধনী হয়ে উঠতে লাগলো। এদিকে রাজাকে তার গর্ভবতী স্ত্রীকে ছেড়ে আবার যুদ্ধে যেতে হলো। রানীকে রাজা আরও একবার তার প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিয়ে সীমান্ত রক্ষার জন্য রওনা হলেন। এবারও রানী লাল গাল ও সোনালী চুলের এক পুত্র সন্তানের জন্ম দিলেন। তার দিদিরা আবারও মৃত সন্তানের জন্ম দিয়েছেন এই সংবাদ দিয়ে সেই রাজকুমারকে কুটুনির হাতে তুলে দেওয়া হলো। কুটুনি পুনরায় সেই শিশুটিকে কম্বলে জড়িয়ে ঝুড়িতে ধরে নদীতে ভাসিয়ে দিতে নিয়ে গেল। কাকতালীয়ভাবে এবারও ঝুড়িটি সেই একই মাঝি দেখতে পেল। সোনালী চুলের শিশুকে দেখে সে খুব খুশি হলো। তার মনে হলো এবার তার আয় দ্বিগুণ হয়ে যাবে। যুদ্ধক্ষেত্রে রাজার কাছে তার বড় শালিকার খবর পাঠালো, মহারাজ, রানী আবারও মৃত সন্তানের জন্ম দিয়েছেন। এবার রাজার উত্তর এলো, যাই হোক, রানী যেন সুস্থ থাকে এবং ভালো থাকে, তার যেন যত্নের কোনো ত্রুটি না হয়। খুবই বিষণ্ণ মনে রাজা যুদ্ধক্ষেত্র থেকে ফিরলেন। তার স্ত্রীর প্রতি ভালোবাসা পুনরায় অটুট থাকলো। রাজার পূর্ণ আশা ছিল যে তৃতীয়বার সবকিছু মঙ্গলময় ও শুভ হবে। এবার এটাকে ভাগ্যের লেখা বলাই যায় যে রানী যখন তৃতীয়বার গর্ভবতী হলেন, তখন রাজাকে আবার যুদ্ধক্ষেত্রে যেতে হলো। যুদ্ধ না করে উপায় ছিল না। যাওয়ার আগে তিনি তার স্ত্রীর কাছে গিয়ে গম্ভীরভাবে বললেন, আমার বিদায় দাও প্রিয়, তুমি আমায় লাল গাল ও সোনালী চুলের 2 পুত্র দিতে পারোনি। এবার নিজের প্রতিজ্ঞা মনে রাখার চেষ্টা করো, যাতে কপালে তারার মতো টিপযুক্ত কন্যা দিতে পারো। পুনরায় প্রসবের সময় এলো। লাল গাল, সোনালী চুল আর কপালে তারার মতো জলজলে টিপযুক্ত এক কন্যা সন্তানের জন্ম হলো। ওদিকে বুড়ি কম্বল আর ঝুড়ি নিয়ে তৈরিই ছিল। সেই সঙ্গে সঙ্গে তাকে
নদীতে ভাসিয়ে দিল। বড় বোনেরা খবর দিল তিনি আবারও মৃত সন্তানের জন্ম দিয়েছেন। রাজার কাছেও সেই খবর পাঠানো হলো আর জিজ্ঞাসা করা হলো এবার কি করতে হবে। এবার রাজার উত্তর এলো, যা খুশি করো, শুধু এতটুকু নিশ্চিত করো যে আমি যেন প্রাসাদে আমার স্ত্রীকে আর কখনো না দেখি। তারপর আর কি, বড় ও মেজ বোন ছোট বোনকে টেনে হিঁচড়ে কালকুঠরিতে নিয়ে গেল। তাকে কালকুঠরিতে ঠেলে দিয়ে দরজা বন্ধ করে দিল। রানীর মহলও বন্ধ করে দেয়া হলো। প্রাসাদে বেচারি রানীর নাম নিশানাও রইল না। যুদ্ধ থামল। রাজা বাড়ি ফিরলেন না। তিনি রানীর বিষয়ে কিছু জিজ্ঞাসা করলেন না, তাকে কেউ কিছু জানালো। প্রাসাদে যেন বিষাদে ছেয়ে গেল। ওদিকে 3 সন্তান মাঝির ঘরে বড় হচ্ছিল। সন্তানের সাথে সাথে মাঝির ধনসম্পত্তিও দিন দিন বাড়ছিল। এখন মাঝি এই সুন্দর সন্তানের ভবিষ্যতের চিন্তায় পড়ল। সে তাদের জন্য রাজার প্রাসাদের কাছেই এক বড় জমিতে সুন্দর বাগান তৈরি করালো এবং মাঝখানে প্রাসাদের মতোই এক সুন্দর ভবন বানালো। প্রাসাদের সব সুখ সুবিধা সহ তাদের বাগানে সব আশ্চর্যকর জিনিস একত্রিত করা হয়েছিল। সময়ের সাথে সাথে 2 ছেলে সুন্দর যুবক আর মেয়ে মনমোহিনী সুন্দরী হয়ে উঠল। সন্তানেরা বড় হয়ে গেল। জেলে আর তার স্ত্রী অসুস্থ হয়ে স্বর্গে পাড়ি দিলেন। 3 ভাই বোন এই ঐশ্বর্যপূর্ণ প্রাসাদে সুখে দিন কাটাতে লাগলো। তারা 3 জনই সবসময় মাথা ঢেকে রাখত। ছেলেরা পাগড়ি দিয়ে আর মেয়ে ওড়নার আঁচল দিয়ে, যাতে কেউ তাদের সোনালি চুল দেখতে না পায়। বড় ও মেজ বোনেরা প্রায় রাজার প্রাসাদের জানালা দিয়ে সেই প্রাসাদ আর তাতে থাকা সেই 3 জনকে দেখত। এই কথা না জেনেই যে তারা তাদের মাসি। একদিন ওই 2 মাসি দেখল যে 3 জন প্রতিবেশী ছাদে খোলা মাথায় বসে আছে আর একে অপরের চুল কাটছে। সকলের খোলা রোদে 3 জনের চুল এমনভাবে ঝকঝক করছিল যে চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। হঠাৎ 2 মাসির মনে হলো হতে পারে এই তাদের ছোট বোনেরই সন্তান, যাদের তারা নদীতে ভাসিয়ে দিয়েছিল। এখন ওই 2 জন সেই প্রাসাদের উপর কড়া নজর রাখতে লাগলো। তারা দেখলো যে 3 জন প্রায়ই নিজেদের চুল কাটে আর চুল কয়েকদিনের মধ্যেই আবার লম্বা হয়ে যায়। রাজার প্রতিবেশীর তৈরি হওয়া নতুন প্রাসাদের দিকে নজর দিতে শুরু করলেন। তিনি 3 জনকে দেখে রাজার মন থেকে দীর্ঘ নিঃশ্বাস বেরোত, কারণ তাদের মতো সন্তানের ইচ্ছা তার মনে ছিল যা পূরণ হয়নি। শুধু তাদের চুলই রাজা দেখতে পেতেন না, কারণ তারা 3 জন সবসময় মাথা ঢেকে রাখত। একদিন রাজা তাদের সাথে কথা বলতে লাগলেন। আপনাদের বাগান কত সুন্দর। মেয়েটি বলল, মহারাজ, আমাদের বাগানে অনেক সুন্দর জিনিস আছে। রাজা বললেন, যদি অনুমতি দেন আমি কি আপনাদের বাগান ঘুরতে পারি? মেয়েটি বলল, কেন নয়, আপনি এই বাগানে যখন খুশি ঘুরতে পারেন। রাজা বললেন, 3 জনে কখনো আমার সাথে মধ্যাহ্ন ভোজন করুন। মেয়েটি আবারও বলল, মহারাজ, আমাদের আশাতে তো আপনাদের সকলের অসুবিধা হবে। রাজা বললেন, এমন একদমই নয়, আপনাদের আশাতে আমরা খুব খুশি হব। যদি এমন হয় তাহলে আমরা সবাই নিশ্চয়ই আসব। 3 জন একসাথে বলল। যখন এই ভোজের কথা 2 বোনের কানে গেল, তখন তারা সেই বুড়ি কুটুনির মহিলার কাছে আবার পৌঁছালো, যাকে তারা রানীর নবজাত সন্তানদের নদীতে ডুবিয়ে দেওয়ার জন্য পাঠিয়েছিল। তাকে জিজ্ঞাসা করল, বুড়ি, সত্যি সত্যি বলো, তুমি রানীর সন্তানদের আসলে কি করেছিলে? বুড়ি বলল, আমি তাদের ঝুড়ি সহ নদীতে ফেলে দিয়েছিলাম, কিন্তু ঝুড়ি হালকা ছিল আর জলের ওপর ভাসতে শুরু করেছিল। তারপর আমি ফিরে এসেছিলাম। আমার জানা নেই যে সেটি কতক্ষণ পর ডুবেছিল বা আদৌ ডুবেছিল কিনা। 2 বোন বলল, মূর্খ মহিলা, ওই 3 জন সন্তান জীবিত আছে আর রাজা তাদের দেখেও ফেলেছেন। যদি তিনি জানতে পারেন যে ওরা কারা, তাহলে আমাদের রক্ষা নেই। ওদের প্রাসাদে আসতে কোনোভাবে আটকাতে হবে, তারপর ওদের খেলা চিরকালের জন্য শেষ করে দাও। সেরকমই করব, বুড়ি উত্তর দিল। এক ভিখারিনীর ছদ্মবেশে বুড়ি সেই সন্তানদের বাগানের দরজায় গিয়ে দাঁড়ালো। সেই সময় মেয়েটি বাইরের বাগানে এলো আর চারিদিকে তাকিয়ে বলল, আমাদের বাগানে আর কিসের অভাব? দুনিয়ার সব সুন্দর জিনিস এখানে আছে। এই শুনে বুড়ি বাইরে থেকে বলল, কি বলছিস মা? তুই তো জানিসই না তোদের এখানে কিসের অভাব। সেটি কি জিনিস মা? মেয়েটি জিজ্ঞাসা করল। বুড়ি বলল,
নাচতে থাকা জলের ফোয়ারা, সেটা কোথায় পাওয়া যাবে? মেয়েটি জিজ্ঞাসা করল। কিন্তু ততক্ষণে বৃদ্ধা অদৃশ্য হয়ে গিয়েছিল। মেয়েটির চোখের জল এসে গেল। কত বোকা আমি! ভেবেছিলাম এখানে সব কিছু আছে। কোথায় সেই নাচতে থাকা জলের ফোয়ারা? কে জানে সেগুলি কত সুন্দর। আর সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। যখন দুই ভাই বাড়ি ফিরল, বোনকে কাঁদতে দেখে দুজনেই জিজ্ঞাসা করতে লাগলো, কি হয়েছে? কাঁদছিস কেন বোন? আমায় শুধু কাঁদতে দাও। তোমরা জানো না, আমি বাগানে ঘুরে ঘুরে খুশি হচ্ছিলাম যে আমাদের কাছে সব কিছু আছে। তখনই এক বুড়ি এসে বলল, দুনিয়ার সবচেয়ে সুন্দর জিনিস নাচতে থাকা জলের ফোয়ারা, যা আমাদের বাগানে নেই। বড় ভাই বলল, এত ছোট্ট কথা? আমি নিজেই যাব আর নাচতে থাকা জলের ফোয়ারা খুঁজে নিয়ে আসবো। এবার তো কান্না থামাও। ভাই তার একটা আংটি খুলে বোনকে দিয়ে বলল, যদি এই আংটির রং বদলে যায় তাহলে বুঝবি আমি আর এই দুনিয়ায় নেই। এই বলে সে ঘোড়া ছোটালো আর রওনা দিল। অনেক দূর চলার পর ছেলেটি এক সন্ন্যাসীর দেখা পেল। সন্ন্যাসী জিজ্ঞাসা করল, বৎস, তুমি এদিকে কোথায় যাচ্ছ? ছেলেটি বলল, আমার নাচতে থাকা জলের ফোয়ারা চাই। সন্ন্যাসী বলল, বাবা, তুমি তো মৃত্যুর মুখে যাচ্ছ। সম্ভবত তুমি সেখানকার বিপদ সম্পর্কে জানোই না। ছেলেটি বলল, বিপদ যতই ছোট বড় হোক না কেন, ফোয়ারা তো আমার চাই। সন্ন্যাসী বলতে লাগলো, তাহলে আমার কথা মন দিয়ে শোনো। সামনে এই পাহাড় দেখছো, এর ওপরেই উঠে যাও। ওপরে পৌঁছালে এক বড় মাঠে তুমি একটা প্রাসাদ দেখতে পাবে। প্রধান দরজায় 4 জন দৈত্য হাতে তলোয়ার নিয়ে পাহারা দিতে থাকবে। খেয়াল রেখো, যদি তাদের চোখ বন্ধ থাকে তাহলে একদম এগোবে না। যখন চোখ খোলা থাকবে তখনই তুমি ভেতরে ঢোকার চেষ্টা করবে। ভেতরে যাওয়ার পর যদি দরজার কপাট খোলা থাকে তাহলে অপেক্ষা করবে। হ্যাঁ, যদি দরজা বন্ধ থাকে তাহলে খুলে ভেতরে চলে যাবে। সেখানে তুমি 4টি সিংহ দেখতে পাবে। এখানেও সেই একই কথা খেয়াল রাখতে হবে। চোখ বন্ধ থাকলে থেমে থাকতে হবে। খোলা চোখের সময়ে ভেতরে যেতে হবে। সেখানেই তুমি নাচতে থাকা জলের ফোয়ারা পাবে। ছেলেটি সন্ন্যাসীর সামনে প্রণাম করলো আর ঘোড়ায় চললো আর পাহাড়ের দিকে উঠতে লাগলো। ওপরে পৌঁছে প্রাসাদের প্রধান দরজায় 4 জন দৈত্যকে ঘুমোতে দেখলো। ঠিক আছে, আমি অপেক্ষা করব, ছেলেটি মনে মনে বলল। যেই দৈত্যরা চোখ খুলল, দরজার কপাট বন্ধ হয়ে গেল। সে তাদের ঠেলে ভেতরে চলে গেল। সে সিংহদেরও চোখ খোলার জন্য অপেক্ষা করলো আর তারপর এগিয়ে গেল। সামনেই নাচতে থাকা জলের ফোয়ারা দেখতে পেল। ছেলেটি নাচতে থাকা জলের ফোয়ারার পাত্রটি সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ল। নিজের ভাইকে নিরাপদে ফিরতে দেখে মেয়েটির খুশির সীমা রইল না। বেচারির প্রাণ তো আংটির দিকেই তাকিয়ে আটকে ছিল। তারপর 3 ভাই বোন মিলিত হয়ে বাগানের মধ্যস্থলে বড় জায়গা জুড়ে সেখানে ছোট্ট পুকুরের মতন করলো এবং মধ্যে একটি স্তম্ভ তৈরি করে সেই স্তম্ভের উপর নাচতে থাকা জলের পাত্রটি বসিয়ে দিল। অমনি নাচতে থাকা জলের ফোয়ারাটি নিজের কাজ শুরু করলো। এবার মেয়েটি খুশি হলো যে দুনিয়ার সবচেয়ে সুন্দর জিনিস তাদের বাগানে আছে। একদিন রাজা আবার সেদিকে এলেন। তখন তিনি সেই 3 জনকে প্রাসাদে না আসার কারণ জিজ্ঞাসা করলেন। তিনি তো তাদের অপেক্ষাতেই ছিলেন। ছোট্ট মেয়েটি রাজাকে জানালো তাদের বাগানে নাচতে থাকা জলের ফোয়ারা ছিল না, তাই সবচেয়ে বড় ভাই সেটাই আনতে গিয়েছিল। এই নতুন আশ্চর্য জিনিস দেখে রাজা তার খুব প্রশংসা করলেন এবং আবার মধ্যাহ্ন ভোজনের আমন্ত্রণ জানালেন। 2 মাসি নাচতে থাকা জলের ফোয়ারা পরিলক্ষিত করল এবং ঠিক পরের দিনই সেই কুটুনি বুড়িকে তাদের প্রাসাদে ডেকে পাঠালো। কুটুনি বুড়িকে নতুন ষড়যন্ত্র নিয়ে সেই মেয়েটির সঙ্গে দেখা করতে বলল। কুটুনি বুড়ি মেয়েটিকে গিয়ে বলল, শুধু নাচতে থাকা জলের ফোয়ারা দিয়ে কি হবে? এখনো তো গান গাওয়া গাছটাই নেই। আর এই বলে আবারও অদৃশ্য হয়ে গেল। যখন 2 ভাই বাড়ি এলো তখন ছোট বোন আবারও বায়না ধরল, ভাইরা যদি আমায় ভালোবাসো তাহলে বাগানের জন্য গান গাওয়া গাছ নিয়ে এসো। এবার ছোট ভাইয়ের পালা ছিল। কেন নয় বোন, আমি সেই গাছ তোমার জন্য নিশ্চয় নিয়ে আসব। ছোট ভাইও নিজের একটা আংটি বোনকে দিল। ঘোড়ায় চড়ে সেই সন্ন্যাসীর খুঁজে বেরিয়ে পড়ল যে বড় ভাইকে নাচতে থাকা জলের ফোয়ারার ঠিকানা দিয়েছিল।
সেই সন্ন্যাসী বলল, গান গাওয়া গাছ পাওয়া তো সত্যিই খুব কঠিন কাজ। শোনো, তোমায় কি করতে হবে? পাহাড়ে চড়ো, দৈত্যদের থেকে সাবধান থেকো, দরজার পাল্লাগুলোর দিকে খেয়াল রেখো, সিংহদের চোখের দিকেও তাকাবে না, যেমনটা তোমার ভাই করেছিল। এত কিছুর পর তুমি এমন এক দরজায় পৌঁছাবে যার ওপরের চৌকাঠে কাঁচি লাগানো আছে। যদি কাঁচি বন্ধ থাকে তাহলে ভেতরে যাবে না, যখন খোলা থাকবে তখন এগিয়ে যাবে। কিছু দূর এগোলে একটা বড় গাছ দেখতে পাবে যার পাতা থেকে সঙ্গীত বেরোয়। গাছে চড়ে ওপরে একটা ডাল ভেঙে নিও আর নিজের বাগানে নিয়ে তা লাগিয়ে দিও, সেখানে তার শিকড় গজিয়ে যাবে। ছোট ভাইও প্রতিটি সংকেত অনুকূল হওয়ার জন্য ধৈর্য ও সতর্কতার সাথে অপেক্ষা করল, আর তারপর গান গাওয়া গাছের ডাল নিয়ে ফিরে এলো। রাস্তা জুড়ে সে ডালের সঙ্গীত উপভোগ করতে লাগলো। যখন সেই ডাল বাগানে লাগানো হলো তখন শীঘ্রই তা বেড়ে উঠল আর পুরো বাগান মধুর সঙ্গীতে ভরে গেল। যখন 3 ভাই বোন দ্বিতীয়বারও রাজার মধ্যাহ্ন ভোজের আমন্ত্রণে গেলেন না, তখন রাজা সেদিন থেকে উদাসীন হয়ে গেলেন। কিন্তু যখন তাদের বাগানে লাগানো গাছের সঙ্গীত তার কানে এলো তখন তিনি মুগ্ধ হয়ে গেলেন। তিনি যুবকদের আরও একবার ভোজনের জন্য প্রাসাদে আসার আমন্ত্রণ জানালেন। যখন এই খবর রাজার 2 শালিকার কানে গেল তখন তারা কুটুনি বুড়িকে আবারও একবার ডাকলো। সে আবারও প্রাসাদে গিয়ে মেয়েটিকে বলল, আমার পরামর্শ কতটা সঠিক হয় এটা তো তুমি দেখেই নিয়েছো। এবার যদি সেই অদ্ভুত সবুজ পাখিও তোমার বাগানে এসে যায় তাহলে তোমার বাগান দুনিয়ার সেরা বাগান হয়ে যাবে। মেয়েটি ভাইদের আদরের ছিল। তারা যেই বাড়ি এলো সে আবারও জিদ ধরল, আমার জন্য এবার সেই অদ্ভুত সবুজ পাখিকে আনবে, আমি আনবো বলে বড় ভাই সঙ্গে সঙ্গে সবুজ পাখির খুঁজে বেরিয়ে পড়ল। সে সোজা সেই সন্ন্যাসীর কাছে গিয়ে পৌঁছালো। বড় ছেলেটির কথা শুনে সন্ন্যাসী চিন্তায় মগ্ন হয়ে গেল। এটা তো খুবই চিন্তার বিষয়, আজ পর্যন্ত যেই তাকে আনতে গেছে ফিরে আসেনি। কিন্তু ভাগ্যকে কে টালতে পারে? তুমি সেই পর্বতে যাও, সেখানে প্রাসাদের সাথেই একটা বাগান আছে যেখানে মার্বেলের অনেক মূর্তি লাগানো আছে। এই সব বীরদের যারা সবুজ পাখি ধরতে গিয়েছিল সেই বাগানে উঠতে থাকা তো অনেক পাখি আছে, কিন্তু মানুষের মতো কথা বলা অদ্ভুত সবুজ পাখি কেবল একটাই। সে সত্যিই অদ্ভুত, সে তোমার সাথে কথা বলবে, কিন্তু তুমি সাবধান, ওর উত্তর একদমই দেবে না, সে যাই বলুক না কেন। ছেলেটি পুনরায় বাগান পর্যন্ত নিরাপদে পৌঁছে গেল। সন্ন্যাসীর কথা মতো সেখানে অনেক মূর্তি সাজানো ছিল। এক সবুজ পাখি এসে যুবকের কাঁধে এসে বসলো আর বলল, তাহলে তুমিও এসে গেছো? তুমি ভাবছো আমায় ধরতে পারবে? এটা তোমার ভুল। তোমার মাসিরা তোমায় এখানে মরতে পাঠিয়েছে। তারা তোমার মাকে কালকুঠিতে ভরে রেখেছে। তোমার মা কালকুঠিতে ভরা আছে। এই খবর শুনে সেই যুবক চিৎকার করে উঠল আর সঙ্গে সঙ্গে পাথরের মূর্তি হয়ে গেল। ওদিকে বোন সারাক্ষণ আংটির দিকে তাকিয়েছিল। রং বদলাতে দেখে সে ঘাবড়ে গিয়ে বলল, কেউ ওকে বাঁচাও, আমাদের ভাই মারা যাচ্ছে। এই কথা শুনে ছোট ভাই সঙ্গে সঙ্গে ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়ল আর সেই সন্ন্যাসীকে দেখা করল। সন্ন্যাসীর কাছে সমস্ত যুক্তি পরামর্শ নিল এবং শেষ পর্যন্ত সেই পাহাড়ের উপরে প্রাসাদে পৌঁছে গেল। তাকে দেখেই সবুজ পাখি তার ঘাড়ে এসে বসল এবং তাকেও বলল, তো তোমার মা সেই কালকুঠিতে বন্দি আছেন। ছোট ভাইও মায়ের কথা শুনে সেও চিৎকার করে উঠল আর মূর্তিতে পরিণত হলো। বোন সারাক্ষণ ছোট ভাইয়ের সেই আংটি দেখছিল। আংটির রং বদলে গেল। মেয়েটি না ঘাবড়ালো আর না ভয় পেল। তাড়াতাড়ি পুরুষের পোশাক পরল আর দ্রুতগামী ঘোড়ায় চড়ে রওনা দিল। সেও পাহাড়ের পাদদেশে ডেরা পেতে থাকা সেই সন্ন্যাসীর কাছে গিয়ে পৌঁছালো যে ভাইদের সাহায্য করেছিল। সন্ন্যাসী বোনকেও সাবধান করল, খুব সাবধান থাকার দরকার। যেই পাখির সাথে কথা বলতে মুখ খুলবে তুমিও কিন্তু মূর্তি হয়ে যাবে, তাই কোনো ক্রমে মুখ খুলবে না। চেষ্টা করবে পাখির একটা পালক ছিঁড়ে নিতে এবং সেই সরোবরের জলে পাখির পালকটিকে ভিজিয়ে মূর্তিগুলোতে ছিটিয়ে দেবে। যখন সবুজ পাখি মেয়েটিকে বীর পুরুষের বেশে দেখল
তখন তার কাঁধে এসে বসলো আর বলল, তাহলে তুমিও এসে গেছো? তোমারও হাল তোমার ভাইদের মতনই হবে। দেখছো না এই দুইজনকে? তোমার মিলিয়ে 3 জন হয়ে যাবে। তোমার বাবা যুদ্ধের ময়দানে, তোমার মা কালকোঠরিতে, যেটা প্রত্যহ নিজ বোনেদের কাছে মার খায়। মেয়েটি চুপচাপ শুনতে লাগলো। অবশেষে বলতে বলতে পাখি ক্লান্ত হয়ে গেল। সে মেয়েটির কাঁধ থেকে উঠতে যাবে, এমন সময় মেয়েটি লাফ দিয়ে তাকে ধরে ফেলল। তার ডানা থেকে একটা পালক ছিঁড়ে সরবরের জলে ভিজিয়ে নিজের 2 ভাইকে ছড়ালো। 2 ভাই এমনভাবে জেগে উঠল যেন গভীর ঘুম থেকে উঠেছে। এখন এই 3 জন মিলে বাগানের সব মূর্তিকে ভেজা পালক দিয়ে ছোঁয়ালো। দেখতে দেখতে রাজকুমার, যোদ্ধা, ধনীদের একদল বাগানে দাঁড়িয়ে গেল। অদ্ভুত সবুজ পাখি চুপচাপ গাছে গিয়ে বসলো আর তাকে খাঁচায় বন্ধ করে দেওয়া হলো। সবাই এক দল হয়ে পাহাড়ের প্রাসাদ থেকে নিচের দিকে রওনা হলো আর দেখতে দেখতে প্রাসাদ অদৃশ্য হয়ে গেল। নিচে পৌঁছে যখন 3 জন তাদের নতুন সঙ্গীদের নিয়ে নিজেদের প্রাসাদে পৌঁছালো, তখন রাজার প্রাসাদ থেকেও মাসিরা এই দৃশ্য দেখল। নাচতে থাকা জলের ফোয়ারা আর সঙ্গীত শোনানো গাছের বাগানে যেন উৎসব চলছিল। তাদের বুক ধড়ফড় করে উঠল। সেখানে তো ছোটখাটো আনন্দ মেলা চলছিল। এখন রাজা যুদ্ধ থেকে পুনরায় ফিরে এসেছে। এখন রাজা পুরো দলকেই নিজের প্রাসাদে মধ্যাহ্ন ভোজনের জন্য আমন্ত্রণ জানালেন। রাজার ভোজে সবাই এলো। বোন অদ্ভুত সবুজ পাখিকে নিজের কাঁধে বসিয়ে নিয়ে এসেছিল। যখন সবাই মিলে বসলো, তখন পাখির আওয়াজ শোনা গেল। এখনো একজন কম। প্রাসাদে নীরবতা ছেয়ে গেল। রাজা মনোযোগ দিয়ে সব পরিজনদের দিকে তাকালেন। কে আসেননি? ওদিকে পাখিটা সমানে বলে যাচ্ছিল, এখনো একজন কম, এখনো একজন কম। কেউ কিছুই বুঝতে পারছিল না যে কাকে কম মনে করা হচ্ছে। তখন 3 ভাই বোন মিলে বলল, মহারাজ, সে কি যে কালকোঠরিতে বন্দি আছে? রাজা সঙ্গে সঙ্গে কালকোঠরির দিকে রওনা হলেন। গিয়ে দেখলেন ছোট রানী বন্দি আছেন। ছোট রানীকে কালকোঠরি থেকে মুক্তি করানো হলো। তারপর স্নান করিয়ে রাজকীয় পোশাক পরানো হলো আর তিনিও ভোজনে রাজার সাথে বসলেন। এখন অদ্ভুত সবুজ পাখি চুপ ছিল। ওদিকে মাসিরা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। সবাই যখন খেতে শুরু করতে যাবে, তখন সবুজ পাখি বলে উঠল, যা আমি খাবো সেটাই সবাই খাবে, না হলে নিজের প্রাণ হারাবে। সবাই সেটাই করল। যার ওপর পাখি ঠোঁট চালাচ্ছিল সবাই নিরাপদে রইল। আসলে রাজার বড় শালিকা খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল। খাবার শেষ হলে রাজা বললেন, সবুজ পাখি, এবারও কোনো গল্প শোনাও, সবার মন ভরাও। অদ্ভুত সবুজ পাখি লাফ দিয়ে রাজার সামনে গিয়ে বসল। সে 3 যুবকের মাথা থেকে আবরণ সরিয়ে দিল। 3 জনের সোনালি চুলের গোছা আলোয় ঝলমল করে উঠল। মেয়েটির টিপো জল জল করতে লাগলো। অদ্ভুত সবুজ পাখি রানীর দুঃখের কাহিনী তারপর শোনালো। এরপরে রাজা তার 3 সন্তানকে বুকে জড়িয়ে ধরলেন, রানীর কাছে ক্ষমা চাইলেন আর নিজের শালিকা ও বুলকুটনিকে ডাকলেন। তারপর সবুজ পাখিকে বললেন, ও অদ্ভুত সবুজ পাখি, তুমি পুরো কাহিনী শুনিয়েছ, এবার তুমিই বলো ওই দুষ্টু মহিলাদেরকে কি সাজা দেওয়া যাবে। তারপর সবুজ পাখি বলল, 2 দুষ্টু শালিকাকে আলকাতরার প্রলেপ দিয়ে তাতে আগুন লাগিয়ে দাও। বুড়ি তো চাকরানি ছিল, তাকে জানালা দিয়ে ফেলে কুকুরের খাবার বানিয়ে দাও। আর তারপর রাজা সেটাই করলেন, যেমন সবুজ পাখিটি বললেন। এত মর্মান্তিক মৃত্যু সাজা পুরো রাজ্যে এক দৃষ্টান্ত হয়ে থাকলো। এরপর গুরুদেব কাঠবিড়ালিটিকে বললেন, হে কাঠবিড়ালি, তুমি নিশ্চয় বুঝতে পেরেছ মনুষ্যরা কেন তার কর্মের সাজা ভোগে। মানুষের লোভ, মানুষের লালসা, মানুষের কূটনীতি, মানুষের ষড়যন্ত্র মানুষের সকল কর্মকে দূষিত করে এবং এই কর্মের ফলস্বরূপ তারা সাজা পান। তারপর কাঠবিড়ালি গুরুদেবকে প্রণাম করে আশীর্বাদ চেয়ে গাছে উঠে পড়ল। প্রিয় দর্শক, আশা করি আজকের কাহিনীটি তোমাদের মনোরঞ্জনের সাথে সাথে অবশ্যই তোমাদের মার্গদর্শন করাতে পেরেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
দেখা হবে পরবর্তী কন্টেন্টের সঙ্গে। নমো বুদ্ধায়।